জরুরি অবস্থা নিয়ে সংসদে সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। সবকিছু সংসদের উপর ছেড়ে দিলে গুরুত্ব হারাবে কমিশন, মনে করে এনসিপি। নির্বাচিত সরকারের চেয়ে কোনো শক্তিশালী সরকার হতে পারে না বললেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টের লোকেরা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়, মির্জা আব্বাসের মন্তব্য। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ৩ জনের বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই। ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর। আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে, আইন উপদেষ্টার আশ্বাস। ফ্যাসিবাদের জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয়, স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য। ঐক্যে ফাটল ধরার ব্যাপারে সতর্ক থাকতে ইশরাক হোসেনের আহ্বান। পরিচয় লুকিয়েও যেন আওয়ামী লীগের কেউ নির্বাচনে আসতে না পারে, ইসিকে তাগিদ ববি হাজ্জাজের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। জরুরি অবস্থা জারির বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনার ভার সংসদের উপর ছাড়তে চায় বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, সবকিছু সংসদের উপর ছেড়ে দিলে ঐকমত্য কমিশন গুরুত্বহীন হয়ে যাবে। কমিশনের বৈঠকে এমন পরস্পর বিরোধী বক্তব্য উঠে আসে দল দুটোর নেতাদের বক্তব্যে। আর জরুরি অবস্থা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, এ বিষয়ে সকল দল একমত, জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রিপোর্ট ফররুখ বাবুর। সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে সোমবার দ্বিতীয় ধাপের ১০ম দিনের বৈঠকে ঐকমত্য কমিশনের আলোচনায় ৩টি বিষয়ে প্রস্তাব রাখা হয়। সেখানে সংসদে নারী আসন, জরুরি পরিস্থিতি জারি এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের ক্ষেত্রে মতামত চাওয়া হয়। দিনভর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো ২টি বিষয়ের অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছে, জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, আজকের আলোচনা সফল। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই আমরা বলছি না যে ১৪১ ধারার অনুচ্ছেদের বিষয়টা এইখানেই নিষ্পত্তি হলো। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে যেহেতু একটি সুস্পষ্ট প্রস্তাব ছিল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, প্রস্তাবটি আজকেই দেয়া হয়েছে। এটা সংশোধিত প্রস্তাব। তার কারণ হচ্ছে যে অতীতে মূল প্রস্তাবে এনসিসির মাধ্যমে ব্যবস্থার কথা বলা হয়েছিল এই বিষয়ে। তদুপরি সংবিধান সংস্কার কমিশন ১৪১ খ এবং গ বাতিল করার কথা বলেছিল, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া যায়নি। সে কারণেই সংশোধিত একটি প্রস্তাব আজকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল। তারা সেগুলো পড়েছেন, বিবেচনা করেছেন, আলোচনা করেছেন। দুটো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি। অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, তারা প্রতিশ্রুতি দিয়েছেন জরুরি পরিস্থিতি জারির ক্ষেত্রে রাজনৈতিক অপব্যবহার করা হবে না। তবে জরুরি অবস্থা জারি সংস্কারের বিষয় সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে করা উচিত। নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো, সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনার সাথে সে সমস্ত বিধান সংযুক্ত, পরিবর্তন, সংযোজন এগুলো করা যাবে। বিএনপির এমন প্রস্তাবের বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের সকল বিষয় সংসদে ঠেলে দিলে সংস্কার কমিশন গুরুত্ব হারাবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। আইনজীবীরা ব্যক্তি স্বার্থের কারণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। আইনজীবীরা, বাংলাদেশের বিচারপতিরা, তারা ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে জনগণের স্বার্থের প্রতি তারা অবশ্যই মনোযোগী হবেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ ততই পিছিয়ে যাবে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, ৩১ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে ১৭০০ বেশি মানুষকে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মির্জা আব্বাস বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টের লোক রয়েছে যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায়। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টায় বিএনপির হাতেই সংস্কারের সূচনা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের সম্মাননা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিকেলে সিলেটে জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। পরে শহীদদের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদির লুনা ও ডক্টর এনামুল হক চৌধুরী। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ 10 জুলাই। মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে আজ। পরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এদিন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে বলেছেন, এই মামলা রাজনৈতিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার সম্ভব নয়। পরে আসামি পক্ষের বক্তব্যের জবাবে প্রসিকিউশন জানায়, এই আইনে বাংলাদেশে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব। দুই পক্ষের বক্তব্য শেষে অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশের দিন 10 জুলাই ধার্য করেছে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশ দেয়া হলে আনুষ্ঠানিকভাবে এই মামলার কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামের শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলার পরবর্তী তারিখ 7 সেপ্টেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সোমবার এই মামলার আসামি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য 2 আসামি হলেন যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ ও তৌহিদুল ইসলাম। সকাল 10টার দিকে এই 3 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম 6 রাউজান আসনের সাবেক সংসদ সদস্য
ABM ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে গত 16 ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। গত বছরের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় বিক্ষোভে। বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে যায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক। দাবি আদায়ে শিক্ষার্থীরা বর্জন করে ক্লাস পরীক্ষা। আরও উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি চাকরিতে প্রবেশে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেন অভিভাবকরাও, যা পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে এক কাপড়ে পালাতে বাধ্য করে। রিপোর্ট করছেন ফারুক বাবু। 24-এর কোটা সংস্কার আন্দোলন দেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের রূপরেখা। 16 বছরের কর্তৃত্ববাদী শাসনের কাছে দেশের 18 কোটি মানুষ জিম্মি হয়ে পড়ে। কেড়ে নেওয়া হয় জনগণের কথা বলার অধিকার। বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় কর্তৃত্ববাদের, মুক্তি মেলে মানুষের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু চাকরির ক্ষেত্রে অবাঞ্ছিত কোটা প্রথার বিরুদ্ধে নয়, এটি ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশবাসীকে মুক্তির দিশাও। 1.5 দশকেরও বেশি সময় ধরে কর্তৃত্ববাদের থাবা দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেয়, যার বিরুদ্ধে 24 সালের 7 জুলাই পালন হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিকে আপনাকে মনে হতো যে এই বুঝি আপনাকে এই আন্দোলনে যাওয়ার পেছনে আপনাকে হল ছাড়তে হবে, আপনাকে ছাত্রলীগের ট্যাগিংয়ের রাজনীতির অন্তর্ভুক্ত হইতে হবে, আপনাকে মনে হয় বাইরে বের করে দিবে, বা আপনাকে শারীরিক বা মানসিক নির্যাতনের যে দোয়ার বা উন্মোচন জায়গা আছে সেগুলি মনে হয় আরও বেশি সুবিধা হচ্ছে। তো আমরা প্রতিদিন লুকায় লুকায় আন্দোলনে যাইতে হইতো আমাদেরকে। কিন্তু যখন দেখা গেছে যে এই সময়টা ক্রিটিক্যাল সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, তখন আসলে ছাত্রলীগের চেয়ে সাধারণ শিক্ষার্থীরা আরও ঐক্যবদ্ধ জোট হয়েছে। তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা আগে ছাত্রলীগের প্রোগ্রামে, তো সেই শিক্ষার্থী তখন জুলাইয়ের আন্দোলনে যাইতেছে। তখন দেখা যাইতেছে যে 100 ছেলের মধ্যে 5টা ছেলে ছাত্রলীগের হয়ে, 2টা ছেলে ছাত্রলীগের হয়ে, বাকি সব ছেলে একসাথে যখন হয়েছে, একটা ঐক্যবদ্ধ জোট যখন হয়ে গেছে, তখন কিন্তু ছাত্রলীগের আর এভাবে মানে প্রতিহত করার একটা সুযোগ পায় নাই। এদিন শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী ঐক্যের বার্তা দেয়। বিকেল 3টা থেকে বের হয় মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি, বকশীবাজার হয়ে মিছিলটি শাহবাগ চত্বরে আসে। মিছিলে অংশ নেয় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ কলেজের শিক্ষার্থীরা। সাধারণ জনগণের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল আর কি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে। তো তাদের যেই ক্ষোভ বা রাগ, বা তারা কখনো আন্দোলনেও নামতে পারতো না, তারা একটা সুযোগ পেয়েছিল যে গণ আন্দোলন গড়ে তোলার। তখন কিন্তু দেশের সর্বস্তরের জনগণ এসে এটা কিন্তু একটা গণ আন্দোলনের রূপ নেয়। 7 জুলাই প্রায় 5 ঘন্টা রাজধানী শাহবাগ থেকে বাংলা মোটর সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ফার্মগেট পর্যন্ত রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দেয়া হয়। স্লোগানে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সাধারণ জনগণের সহযোগিতা ছিল বলে সেই ব্লকেটগুলো অল্প জনগণের দ্বারাও সম্ভব হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, আমরা যখন ব্লকেটে ছিলাম মানুষজন বিভিন্ন কিছু দিয়ে, বিশেষ করে পানি, স্যালাইন বা দেখেছে যে এই বিস্কিট, এগুলো কিনে দিয়ে আমাদের বলছে যে তোমরা আসলে দেশ সংস্কার করতেছো, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। 7 জুলাই আলাদা কর্মসূচি পালন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা অবরোধ করে সায়েন্স ল্যাবরেটরি মোড়। ঘোষণা আসে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখে শিক্ষার্থীরা। আন্দোলনের খবর প্রচারেও সরকারের বাধার মুখে পড়ে দেশের প্রায় সব গণমাধ্যম। নানা চাপ উপেক্ষা করেও বাংলা ভিশন সহ অনেক সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে। চাপ প্রয়োগের অংশ হিসেবে সাময়িকভাবে 2 দফা সম্প্রচার বন্ধ করা হয় বাংলা ভিশনের। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সাথে আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে বলেও জানান তিনি। আর জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি, সময় লাগলেও দ্রুত পূরণ করার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহী প্রিমিয়ার শো এর আগে এসব কথা বলেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল। অনার্স পরীক্ষা পাশ করলি
তাই নির্বন্ধন পরীক্ষা টিকছিল, পরে লিখিত পরীক্ষা দিয়েও পাশ করছিল। এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাব। সেই আশাটা আমার আর ফুটল না, ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শোতে এভাবেই নিজের ছেলের স্মৃতিচারণ করেন শহীদ আবু সাঈদের পিতা মোহাম্মদ মকবুল হোসেন। একইভাবে স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হন শহীদ তাহেরজামান প্রিয়র মা শামসি আরা জামানও। সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি, আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বের হয়ে গেছে। 35 থেকে 40 জন এপিবিএন আমার ছেলেকে তারা টেনে হিচড়ে ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর গুলি চালায়। পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে দুলিয়ে দুলিয়ে যখন গাড়িটাতে ফিক দিল, সেদিন আসলে আমি থাকতে পারি। উত্তাল সে সময়ের কথা স্মরণ করলেন উপদেষ্টারা। তারা বলেন, কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে ফিরতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো। বাংলাদেশের মানুষ অনেকবার রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষ জেল, জুলুম, বিচারহীনতার শিকার হয়েছে। বাংলাদেশের নতুন যারা জন্ম নেবেন, নতুন যেই প্রজন্ম গড়ে উঠবে, তাদের যেন সেই অন্যায় ফেস করতে না হয়। আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, তর্ক বিতর্ক থাকবে, ঝগড়াঝাটিও থাকবে, কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, শেখ হাসিনার লোকজন টাকা দিয়ে আন্তর্জাতিকভাবে বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আপনি চিন্তা করেন তো, গত 54-55 বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে, কত দল কতভাবে বসেছে, কত বিদেশিরা বসেছে, কত প্রজেক্ট হয়েছে, কোনোদিন এই 4টা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে। জুলাই কখনো বেহাত হবে না বলেও আশ্বস্ত করেন আইন উপদেষ্টা। আমাদের অনেকের হতাশা আছে, আমাদের যারা শহীদ পরিবার আছে, যারা আহত আছে, শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। আমার দেশ। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শাহরিয়ার খান আনাস এবং মেহেদী হাসান জুনায়েদের নামে রাজধানীতে সড়ক এবং চত্বর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠ সংলগ্ন সড়ক এবং চত্বর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি বলেন, আনাস এবং জুনায়েদের মতো আরও অনেকেই ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেই নিজেদের জীবন উৎসর্গ করেছিল। আগামীতে আর কারো যাতে রাজপথে প্রাণ দিতে না হয় সেজন্য গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সড়ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের যাত্রা দেশ গঠনের। শুধু ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। জুলাই পদযাত্রার 7ম দিনে নাটোরের মাদ্রাসা মোড়ে এসব কথা বলেন তিনি। বলেন, এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ন্যায় বিচার থাকবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য তাদের। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই নেতা। এদিকে আপোষ করার জন্য ডেকে লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেখান থেকে উত্তরণ ঘটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই যেভাবে কাজ করেছে, কারো কথায় সে ঐক্যে যাতে ফাটল না ধরে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে সবচেয়ে বেশি লাভবান হবে খুনি শেখ হাসিনা।
মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, কোন চিহ্নিত অপরাধী যেন বিএনপির সদস্য হতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। স্বৈরাচার বিরোধী ঐক্যে যাতে ফাটল না ধরে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের অর্থনীতির যে অবস্থা, জনগণের যে দুরবস্থা, দেশকে যে স্তূপ্ত অবস্থায় শেখ হাসিনা রেখে গিয়েছে, সেখান থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে, সেখান থেকে তো আমাদেরকে দেশকে নতুন করে নির্মাণ করতে হবে। তা আমরা যে ফ্যাসিবাদী বিরোধী শক্তি, আমরা এই একটা বিষয়ে এক ছিলাম, সেই বিষয়ে আমরা এক রয়েছি, কিন্তু এর পাশাপাশি সবারই দায়িত্ব রয়েছে তারা কি কথাগুলো বলছে এবং তাদের কথার মাধ্যমে আমাদের এই ঐক্যের কোনো ভাঙন বা ঐক্যের কোনো ফাটলের সৃষ্টি হচ্ছে কিনা। কারণ যদি হয় তার একমাত্র লাভবান কিন্তু হবে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা। যত ধরনের চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্র ব্যবসায়ী এবং যারা সমাজে এক প্রকার দুষ্ট প্রকৃতির বলে পরিচিত, তাদেরকে কোনোভাবে বিএনপির এই নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এদিকে কামরাঙ্গীরচর থানা বিএনপি আয়োজিত আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, 24-এ যে বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, 24-এ অবশ্যই গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের অংশীদার আমরা সবাই। বিভিন্ন বিদেশি সংস্থার, বিদেশি এজেন্টদের দ্বারা পরিচালিত দল আজকে বাংলাদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ক্ষমতার বিরুদ্ধে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে লড়াই অতীতেও করেছি, আগামীতেও যতদিন প্রয়োজন পড়বে করে যাবো ইনশাআল্লাহ। দেশের মানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ফেব্রুয়ারির মধ্যে ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন। বাংলাদেশে একটি জনগণের নির্বাচন দিয়ে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের কেউ যেন পরিচয় গোপন করে নির্বাচনে আসতে না পারে, নির্বাচন কমিশনের কাছে এমন দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। বিকেলে এনডিএম এর 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিইসির সাথে সাক্ষাৎ করে তিনি এই দাবি জানান। ববি হাজ্জাজ বলেন, সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের আহ্বান জানান তিনি। নির্বাচনী ব্যয়সীমা বাড়িয়ে 40 লাখ টাকা করারও দাবি এনডিএম এর চেয়ারম্যানের। এদিন নির্বাচন কমিশনের সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যবসার ঝুঁকি বিবেচনায় প্রাতিষ্ঠানিক নজরদারির অংশ হিসেবে 61 ব্যাংকে 12টি ভাগে ভাগ করা হবে। ব্যাংক খাতকে পরিশুদ্ধ করতে চতুর্দিক দিয়ে রক্ষণাবেক্ষণ করা হবে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিগত আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে ডুবেছিল ব্যাংকিং খাত। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে কয়েকটি ব্যাংকে রাখা 5,000 টাকার আমানত ফেরত পেতেও গ্রাহকদের ঘুরতে হয়েছে দিনের পর দিন। তাদের কাছ থেকে আমরা আশা করব যে ডুবতে বসা সেই ব্যাংকগুলোকে টেনে তোলার চেষ্টা গভর্নরের। এর অংশ হিসেবে 20টি ব্যাংকে বিশেষ নিরীক্ষা কার্যক্রমও শেষ করেছেন তিনি। বাকিগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করে 2026 সালের শুরু থেকেই চালু করতে চান ঝুঁকি ব্যবস্থাপনার বিশেষ পদ্ধতি, যেটাকে আমরা বলবো যে 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ সবকিছুই এই গ্রুপগুলোই করবে। এখন অফ সাইট, অন সাইট, দিস সাইট এগুলো হবে না, সবগুলোকে একসাথে করেই 360 ডিগ্রি সুপারভিশন হবে। এবং রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয়, তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে। কেন যাবে না? আগে কি আইডেন্টিফাই আমরা করতে পারিনি? আমরা তো করেছি, কিন্তু করে তো কোনো লাভ হয়নি, কারণ রাজনৈতিকভাবে সেখানে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জায়গাটায় পরিবর্তন অবশ্যই রাজনীতিবিদদেরই করতে হবে। একটা দেশ তো, সেন্ট্রাল ব্যাংক তো দেশ চালাবে না, দেশ চালাবে তো সরকার। সংস্কার কার্যক্রমে ব্যাংকারদের সহযোগিতা চান গভর্নর। এক্সিম ব্যাংক সহ 6টি ব্যাংককে একীভূত করার প্রশ্নে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। 6টা ব্যাংকের জন্য আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি। আমরা 6টা ব্যাংকই সমস্যা ব্যাপকভাবে পেয়েছি, সেটার ভিত্তিতেই আমরা এগিয়ে যাচ্ছি।
তারপরেও আমরা এক্সিম ব্যাংক এবং প্রত্যেকটা ব্যাংকের সাথে আলাদাভাবে বসবো, তাদের বক্তব্যটাও শুনবো যে কিভাবে তারা মনে করতে পারে যে তারা দাঁড়িয়ে যাবে। যদি সঙ্গত কারণ দেখাতে পারে আমরা সেটাকে রেসপেক্ট করব। গভর্নর জানান, যেই সরকারই থাকুক বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এজন্য দরকার সত্যিকারের স্বায়ত্তশাসন। বাজারে চালের দামে অস্বস্তি থাকলেও মূল্যস্ফীতি 8% নেমে আসবে এমন আশা তার। 8-এর মধ্যে আনতে পারবো কিনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আমাদের কাছে দিতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। আন্দোলন স্থগিত করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আটক 12 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন জিয়া খান। কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় জলকামানও ব্যবহার করা হয়। স্থানটিতে 144 ধারা জারি থাকায় আন্দোলনকারীদের সরে যেতে 10 মিনিট আলটিমেটাম দেয় পুলিশ। গ্রাউন্ড হচ্ছে এখানে 144, এখানে তো সমাবেশই করা যায় না, তারপরে এরা জোর করে আসছে। আমরা বলছি যে ওদের যে দাবি সেটা তো মানলামই, যে 5 জন আমরা হচ্ছে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, তা আপনারা কথা বলেন, তো মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, এরপরে যাবেন না, তাহলে কখন যাবেন? আন্দোলনকারীরা উঠে যেতে না চাইলে বল প্রয়োগ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকজন আহত হয় এবং আটকও করা হয় কয়েকজনকে। আমার কেন এই চাকরিটা কাটিয়ে নিল? আমার জীবনে কি আছে? আমার জীবন তো শেষ করে দিয়েছে। এর আগে সোমবার 11:30টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে পুলিশের বাধায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয় তারা। শেষ কথা একটাই, হয় মরবো নয় বাঁচবো। আমাদের তো 17 বছর আগে হাসিনা মারা গেছে, কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বলছিল, আশা দিয়েছিল প্রথমে বিডিআর এর পুনর্বিচার করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই। আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু যারা নিরপরাধী তাদেরকে চাকরিতে ফেরত নেওয়া হোক। এখানে কিছু তোষর সচিবালয় মন্ত্রণালয় বসে আছে, এই তোষরটা যদি আমাদের দাবি দেওয়া করে মেনে নেয়, তাহলে তাদের বিপক্ষে বিচারটা চলে যায়। গেল 16 বছরের অমানবিক জীবনযাপনের কথা জানান তারা। আমার স্বামীদেরকে জেলখানা থেকে বের করব, এটা আমাদের আশা প্রত্যাশা। অনেক প্রচারে এরা অনেক অত্যাচার করে আমার স্বামীরে মারছে, তো আমার সন্তান নিয়ে আমি খুব কষ্ট করতেছি। আমরা চাই সব বিডিআর অধিকার ফিরে পাক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য বিভাগের ফ্যাসিস্টের দোসররা চান না মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হোক, এমন অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নারায়ণগঞ্জ শাখার আয়োজনে ডেঙ্গু রোগের সাম্প্রতিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগ ও অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা বহাল তবিয়ত রয়ে গেছে। তারা চায় না দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক। এই দোসরদের অবিলম্বে অপসারণ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু ও অন্যান্যরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি আজ ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি কর্মী সমাবেশে এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি মহল জটিলতা এবং সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্যাৎ করতে চায়। তারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতার স্বাদ নিতে চায়। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর কয়েকটি দল ইউটার্ন নিয়েছে বলে মন্তব্য করেছেন সালেহ প্রিন্স। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির কর্মী সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নের কর্মী সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, দুর্নীতির সাথে জড়িত স্বৈরাচার সরকারের সুবিধা নেয়া টেলিকম খাতের কোম্পানিগুলো অর্থ ব্যয় করে তার ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। ফয়েজ আহমেদ দাবি করেন, গেল সরকারের সময়ে নেয়া বিটিসিএল এর প্রকল্পটি বাস্তবায়ন না হলে সরকারের ক্ষতি হবে প্রায় 600 কোটি টাকা। তিনি জানান, এখন পর্যন্ত আইসিটিতে অন্যায্য 2,500 কোটি টাকার প্রকল্প বাদ দেওয়া হয়েছে। এমনকি নতুন বাজেটেও কোনো প্রকল্প নেওয়া হয়নি।
আইসিটি, ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের কথাও জানান প্রধান উপদেষ্টার আইসিটি উপদেষ্টা। জানান, নতুন টেলিকম নীতিমালায় দেশেও কারো লাইসেন্স বাতিল করবে না সরকার, বরং অগ্রাধিকার দেওয়া হবে। তার দাবি, কোনো ধরনের দুর্নীতিতে জড়িত নন তিনি ও তার মন্ত্রণালয়। স্থানীয় সরকার সার্ভিস দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ডিজিটাল সেন্টার কর্মচারী কল্যাণ সমিতির মানববন্ধনে সংহতি জানিয়ে তিনি এই দাবি জানান। মানববন্ধনে সারা দেশ থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরতরা এতে অংশ নেন। বক্তারা জানান, সংস্কার কমিশনের সুপারিশকৃত প্রতিবেদনের 13 অধ্যায়ের 2য় খণ্ড বাস্তবায়ন হলে দীর্ঘদিনের বৈষম্য শেষ হবে। তাই গড়িমসি না করে দ্রুত সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রাম পর্যায়ে ডিজিটালাইজেশন করা, সেখানে এই ডিজিটাল প্রক্রিয়াটা বন্ধ করে, এই তথ্য জানার প্রক্রিয়াটা বন্ধ করে লক্ষ লক্ষ তরুণ শ্রমিক মানুষ যারা তাদের একটা দীর্ঘ সময় কাটিয়েছে, এখানে তাদের চাকরির বয়সটা কাটিয়েছে, তাদেরকে অসহায়ভাবে রাস্তায় ফেলে দেবে আমরা মেনে নেব না। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের জেরে বিদায়ী অর্থ বছরে অন্তত $4 বিলিয়ন পণ্য রপ্তানি কমেছে বলে দাবি করেছে দেশের ব্যবসায়ীরা। বন্দরে দীর্ঘ জট ও কাস্টমস জটিলতায় শুধু জুন মাসেই রপ্তানি কমেছে 10% বেশি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সংস্কারের যৌক্তিক দাবিতে গেল মে ও জুন মাস জুড়ে আন্দোলনে ছিলেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে সেই আন্দোলন রূপ নেয় পুরোদমে কর্মবিরতির মতো শাটডাউন কর্মসূচিতে। এ সময় হোঁচট খায় দেশের আমদানি রপ্তানি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পোশাক খাত। অর্থবছরের বাকি 11 মাস রপ্তানির ধারা ইতিবাচক থাকলেও জুনে প্রবৃদ্ধি কমে যায় 6.5%। এজন্য তখনকার আন্দোলনকেই দুষছেন রপ্তানিকারকরা। আমার নিজের অনেক গুডস পোর্টে আটকা ছিল, আমি 7 দিন 8 দিন 10 দিন রিলিজ করতে পারিনি। শিপমেন্ট যেটা অন টাইম দিতে পারবেন না, ডেফিনেটলি এক্সপোর্টটা আপনাকে রিফ্লেক্ট করবে না আপনার এক্সপোর্টে। তো যার ফলে এইটা 10-12 দিনে কিন্তু আপনি যদি এক্সপোর্ট টোটাল গার্মেন্টসের দেখেন, ইটস এ ম্যাসিভ। সো এইটাও প্রায় কয়েক $1 মিলিয়ন মতো ইম্প্যাক্ট করে। সো এটাও বলবো যে অনেক বড় একটা ব্যর্থতা আমাদের জন্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল অর্থ বছরে মোট রপ্তানি $48 বিলিয়ন ছাড়ালেও 1 জুনেই 6.5% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। আন্দোলনের জেরে বন্দরে জট না লাগলে রপ্তানি $52 বিলিয়ন ছাড়িয়ে যেত, এমন মত ফ্রেট ফরওয়ার্ডারদের। এবার 48 বিলিয়ন পর্যন্ত হয়েছে, তো আমরা আশা করছিলাম যে এটা 52 বিলিয়ন এন্ড অ্যাবভ যাবে, এটা আমাদের একটা ধারণা ছিল। এবার ইভেন কারণ আমাদের সামগ্রিকভাবে যদি আমরা ইন্ডিভিজুয়ালি আমরা রপ্তানি সূচকে দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু সেখানে আমাদের এটা আপস্ট্রিম আছে, আমাদের অনেকগুলো ব্যাকলগ এখানে সৃষ্টি হয়ে গেছে। তো যার কারণেই এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আমাদের ইকোনমির উপর পড়বে, এবং শুধু তাই না, পুরা অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে গেছি। অর্থনীতিবিদরাও বলছেন, জুনে রপ্তানি কমার অন্যতম কারণ শুল্ক ও কর কর্মকর্তাদের আন্দোলন। জাতীয় রাজস্ব বোর্ডে যেসব ঘটনা ঘটছিল তাতে তো এক্সপোর্টও সাফার করেছে, সেই জন্য তো মানে জুন মাসের রপ্তানি এফেক্ট করেছে। সরকারের হস্তক্ষেপে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরলেও আমদানি রপ্তানির জট স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সম্প্রতি এনবিআরের আন্দোলন কর্মসূচিতে যারা বড় আকারে সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয় ভিন্নভাবে দেখা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। ঢাকা কাস্টমস কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, নিজেদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, তাহলে ভয়ের কোনো কারণ নেই। এ ধরনের আতঙ্ক চলতে থাকলে রাজস্ব আহরণে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এত ঝামেলার মধ্যেও তারা রাজস্ব আদায় করেছেন, তাই রাজস্ব আদায় হবে না বলে যে আতঙ্ক কাজ করছে এগুলো কেটে যাবে। আন্দোলনের কারণে যে আর্থিক ক্ষতি সেটি পুষিয়ে আনার চেষ্টার কথাও জানিয়েছেন আব্দুর রহমান খান। এনবিআর চেয়ারম্যান আরও জানান, 2024-25 অর্থ বছরে 30 জুন পর্যন্ত 3,68,177 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। বাজারে এলো ওয়ালটনের নতুন কার ব্যাটারি গ্রাভিটন। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে নতুন মডেলের এই কার ব্যাটারির উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী তাহসান খান। জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি সিলড ও মেইনটেনেন্স ফ্রি ওয়ালটনের কার ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে উন্নত মানের প্রযুক্তি।
উন্নতমানের পারফরমেন্স নিশ্চিত করার পাশাপাশি গাড়ি ব্যবহারকারীদের রাস্তায় নিরাপদে অবিরাম চলার শক্তি দেবে এটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সূচি। আরও ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওয়ালটন ব্যাটারির শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটররা। সারা দেশে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর ও ডিলার শোরুমে এসব ব্যাটারি পাওয়া যাবে বলে আয়োজকরা জানিয়েছেন। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে জরুরি অবস্থা নিয়ে সংসদে সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। সবকিছু সংসদের উপর ছেড়ে দিলে গুরুত্ব হারাবে কমিশন, মনে করে এনসিপি। নির্বাচিত সরকারের চেয়ে কোনো শক্তিশালী সরকার হতে পারে না বলেছেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টের লোকেরা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়, মন্তব্য মির্জা আব্বাসের। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ৩ জনের বিষয়ে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যার পরবর্তী শুনানি 7 সেপ্টেম্বর। আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে, আইন উপদেষ্টার আশ্বাস। ফ্যাসিবাদের জন্য যাতে আর কাউকে জীবন দিতে না হয়, স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য। ঐক্যে ফাটল ধরার ব্যাপারে সতর্ক থাকতে ইশরাক হোসেনের আহ্বান। পরিচয় লুকিয়েও যাতে আওয়ামী লীগের কেউ নির্বাচনে আসতে না পারে, ইসিকে তাগিদ ববি হাজ্জাসের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.facebook.com। এছাড়া সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews-এ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।